হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এর ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ, ইলেকট্রিসিটি। ওকে, তো সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব একটা ভিডিওতে, এবং তার সাথে দেখো কি কি থাকবে তোমাদের কাছে সেটা একবার দেখে নিই আমরা। প্রথমত আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কিজ অফ কোয়েকশনস। ওকে, তো যে কিজ অফ কোয়েকশন গুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট টপিকগুলো বিস্তারিত বুঝবো আমরা। এবং থাকছে কি ইনসাইড কোয়েকশন, যেটা আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের প্রোভাইড করে দেব। এনসিইআরটি নিউমেরিক্যালস, সেগুলো পিডিএফ এর মাধ্যমে তোমাদের কাছে চলে আসবে। জাস্ট তোমরা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে একটা, এবং এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা একটা গুগল ড্রাইভে একটা পিডিএফ পেয়ে যাবে। সেটাকে ডাউনলোড করে তোমরা সবগুলো নিউমেরিক্যালস এবং ইনসাইড কোয়েকশনগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। ওকে, সব ইম্পর্টেন্ট কোয়েকশন নিয়ে আলোচনা করা হবে এখানে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, যাতে করে তোমাদের এক্সামে খুবই একটা দরকারি এবং ইম্পর্টেন্ট নোট তৈরি করতে পারো। এটাই হলো আমাদের একটা উদ্দেশ্য। ওকে, তো চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটা, এবং সবগুলো টপিককে ক্লিয়ারলি আমরা বুঝবো। ওকে, তো দেখো প্রথমেই আমরা বেসিক থেকে বোঝার চেষ্টা করব তড়িৎ প্রবাহ কি। ওকে, তো কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের অভিরাম প্রবাহকে বলবো আমরা কি তড়িৎ প্রবাহ। দেখো একটা ওয়্যারের ভিতরে, একটা তারের ভিতর দিয়ে যখন তড়িৎ একই দিকে অভিরাম এক টানা পরিবাহিত হবে, তখন সেই প্রবাহকে আমরা বলবো কি তড়িৎ প্রবাহ। ক্লিয়ার সবাই? তারপর দেখো আমরা আধান সম্পর্কে বুঝবো, কারণ তড়িতের আধান হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ওকে, তো এটি হলো পরমাণুর একটি ধর্ম। ওকে, তড়িতের আধান যেটা, সেটা হলো একটা পরমাণুর একটা ধর্ম। আধান ধনাত্মকও হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে, সম আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, এবং বিষম আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, দেখো পজিটিভ, ওকে, পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে, এবং পজিটিভের সাথে যদি আমরা, ঠিক আছে, নেগেটিভকে ইউজ করি, নেগেটিভ আধানকে, তখন একটা আরেকটাকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, একটা আরেকটা কি করবে? অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারছো তোমরা সবাই? তারপর নেক্সটটা দেখবো আমরা কি তড়িৎ আধানের এককটা কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অনেক সময় আমরা বুঝতেই পারি না যে একক কেন আমরা শিখি। অ্যাকচুয়ালি যখন নিউমেরিক্যালস গুলো আসে, তো সেক্ষেত্রে যখন আমরা আধান বের করব, তখন ওটার পাশে আমাদের এককটা বসাতে হবে, না হলে রেজাল্ট আমাদের ইনকমপ্লিট থেকে যাবে। ওকে, তো দেখো তড়িৎ আধানের একক হচ্ছে কি কুলম। ঠিক আছে, এটা অনেক সময় শর্ট কোয়েকশনে চলে আসে, তো তোমরা এটা খুব ভালো করে দেখবে। একে আমরা সি দ্বারা প্রকাশ করি। ওকে, শর্টে আমরা সি দ্বারা প্রকাশ করি। ধরানো একটা আধান বেরিয়ে এসেছে 10। ওকে, তাহলে 10 সি লিখবো আমরা। ওকে, 10 কুলম এটা দিয়ে মিন করাবি। তো এখন দেখবো আমরা আধান সম্পর্কে। ঠিক আছে, তো আধানে দেখো কি কি থাকছে? ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস। ওকে, তো ইলেকট্রনস অলওয়েজ ঋণাত্মক আধানে থাকে। ঠিক আছে, প্রোটনস ধনাত্মক আধানে থাকে, আর নিউট্রনস আধানহীন হয়। ঠিক আছে, এক্ষেত্রে কোনো আধান থাকে না। ঠিক আছে, আধানহীন হয়। তো ইলেকট্রনে দেখো আধান সংখ্যাকে আমরা ই দিয়ে প্রকাশ করব। আর ইলেকট্রনে আধান কতটুকু থাকে? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, আর 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যাকে আবার আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, তো 1 কুলম আধানে ইলেকট্রন কতটুকু থাকছে? 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রনস। ওকে, এনসিইআরটিতে এখানে এটাকে প্রায় দিয়েছে কি 6 ইন্টু 10⁻18। ওকে, ইলেকট্রনস। ক্লিয়ার? আর এখানে আমরা এখানে 6.25 লিখছি, আর এনসিইআরটিতে দিয়েছে আমাদের 6 ইন্টু 10⁻18। ওকে, তো দেখো এখানে ইলেকট্রনে আধান এবং ইলেকট্রন সংখ্যাকে নিয়ে একটা ইকুয়েশন তৈরি করা হয়েছে। সেটা হলো কি কিউ ইকুয়াল টু এন ই। ওকে, তো তোমরা সবাই জানো কিউ কাকে রিপ্রেজেন্ট করে? কিউ আধানকে রিপ্রেজেন্ট করে। ওকে, আধানকে। তারপর এন কাকে রিপ্রেজেন্ট করে? এটা তো দেখতেই পাচ্ছ, ইলেকট্রন সংখ্যাকে। ওকে, ইলেকট্রন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। তারপর ই দিয়ে আমরা কাকে রিপ্রেজেন্ট করাচ্ছি? ইলেকট্রনে
আধান এর সংখ্যাকে রিপ্রেজেন্ট করাচ্ছি। তো যদি তোমাদের কোনো ক্ষেত্রে এরকম নিউমেরিক্যালস আসে যে ইলেকট্রন সংখ্যা কত, তখন আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখব, n ইকুয়াল টু কিউ বাই ই, তারপর কিউর ভ্যালুটা উপরে বসিয়ে নেব, ইর ভ্যালুটা নিচে বসিয়ে ডিভাইড করলেই আমাদের ইলেকট্রন সংখ্যা বেরিয়ে আসবে। ওকে, তারপর দেখব পরবর্তী স্লাইডটাতে কি রয়েছে। দেখো পরবর্তী স্লাইডটাতে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা হলো তড়িৎ বিজ্ঞান। তড়িৎ বিজ্ঞানকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি, যেটা হলো স্থির তড়িৎ এবং তড়িৎ প্রবাহ। তো ক্লাস 10 এ আমরা তড়িৎ প্রবাহ নিয়েই আলোচনা করব, ঠিক আছে। বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে, তাছাড়াও আমরা স্থির তড়িৎটা কি সেটা একবার বুঝে নেই, ঠিক আছে। স্থির তড়িৎ কথার অর্থ হলো যে তড়িৎ বা আধান এক জায়গাতে স্থির থাকে, ওকে, সেটা ট্রেভেল করে না এক জায়গা থেকে আরেক জায়গায়, একই জায়গাতে থাকে। তো দেখো এখানে ধরে নাও একটা স্কেল নিয়েছি আমরা প্লাস্টিকের, সেটাকে যদি তোমরা চুলে রাব করো, ঘষা দাও, তাহলে কি হবে, এটা ছোট ছোট কাগজের গুঁড়োকে অ্যাট্রাক্ট করে নেবে তার পাশে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আধান তো তৈরি হচ্ছে কিন্তু এটা এখানে স্থির থাকছে, ঠিক আছে, এটা ট্রাভেল করছে না এক জায়গা থেকে আরেক জায়গাতে, এই স্কেলের মধ্যেই স্থির থাকছে, তাই এটাকে স্থির তড়িৎ আধান বলা হয়। ওকে, তো এখন আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ নিয়ে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ হচ্ছে কি একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করাকে, অবিরাম তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে বলা হয় কি তড়িৎ প্রবাহ। তো পরবর্তী স্লাইডে আমরা তড়িৎ প্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নিই পরবর্তী স্লাইডে কি রয়েছে। তো তড়িৎ প্রবাহের আগে প্রথমে আমরা দেখব তড়িৎ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো দেখো প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, এক সেকেন্ডে যে পরিমাণ আধান একটা তারের মধ্যে দিয়ে ফ্লো করে বা যায় এক জায়গা থেকে আরেক জায়গাতে, সেটাই হচ্ছে কি তড়িৎ। ওকে, তো তড়িতের এককটা যদি দেখে নিই আমরা, বা তড়িৎকে কিভাবে আমরা বিস্তারিত করব, সেটা হচ্ছে কি আধান বাই সময়, ঠিক আছে। তো তড়িৎ আধানকে, হ্যাঁ, বা তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা ডিনোট করি, তড়িৎ প্রবাহকে, ঠিক আছে। হ্যাঁ, আই ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, কিউ ডিভাইডেড বাই টি। ওকে, কিউ হচ্ছে কি আধান আর টি হচ্ছে সময়। ওকে, তো তড়িৎ প্রবাহের এসআই একক কি থাকবে, দেখো তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটারের সাহায্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন রয়েছে। তড়িৎ প্রবাহকে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, সেটা হচ্ছে অ্যামমিটারের সাহায্যে। তাছাড়া দেখো এখানে আরো কিছু তথ্য তোমাদের জন্য প্রোভাইড করেছি, যেটা হলো 1 মিলি অ্যাম্পিয়ারে কতটুকু তড়িৎ প্রবাহ থাকে, সেটা হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, আর মিলি অ্যাম্পিয়ারকে আমরা এম এ দ্বারা প্রকাশ করি। 1 মাইক্রো অ্যাম্পিয়ারে কতটুকু তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ থাকে, সেটা হচ্ছে 10⁻⁶ অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ারকে আমরা মিউ এ দ্বারা প্রকাশ করি। ওকে, তারপর দেখে নেব পরবর্তী স্লাইডে। তো দেখো এখন আমরা আলোচনা করব অ্যামমিটার সম্পর্কে, যেহেতু তড়িৎকে পরিবাহিত করে কে, বা তড়িৎ আমরা কার সাহায্যে মাপতে পারবো, তড়িৎ প্রবাহ মাত্রাকে অ্যামমিটারের সাহায্যে, তো সেটা নিয়ে একবার আলোচনা করে নিই আমরা। তো এর রোধ নিম্নমানের হয়, ঠিক আছে। অ্যামমিটারের রোধ কি হয়, নিম্নমানের, খুব কম পরিমাণে হয়, এটি সর্বদা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। দেখতে পাচ্ছ এখানে কি সমবায়ে রয়েছে, এটা শ্রেণী সমবায়ে অ্যামমিটারকে আমরা যুক্ত করেছি এখানে। তাছাড়া দেখো আদর্শ অ্যামমিটারের রোধ কি হবে, শূন্য হতে হবে। তো তুমি যখন একটা অ্যামমিটার নিয়ে পরীক্ষা করবে, তো প্রথমে দেখতে হবে এটার রোধটা কি শূন্য আছে কি নেই। যদি শূন্য না থাকে তাহলে এটাকে আবার শূন্যতে আনতে হবে, তারপরে তুমি যে কোনো কিছুর প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারবি। ওকে, তো দেখো এখানে একটা সার্কিট আমরা ড্র করেছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে, এখানে একটা সুইচ লাগানো হয়েছে, আর এখানে রোদ রয়েছে, হ্যাঁ, বা বাল্ব রয়েছে এখানে যেটাই। আর এখানে দেখো আমরা অ্যামমিটারকে লাগিয়েছি। তো অ্যামমিটারকে লাগানোরও একটা প্রসেস রয়েছে, যদিও আমরা, হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লাগিয়ে নিই তাহলে তো হবে না। তো ব্যাটারির পজিটিভের সাথে কি করতে হবে, হ্যাঁ, অ্যামমিটারের পজিটিভকে কি করব আমরা লাগাবো, এবং নেগেটিভটা এই পাশে থাকবে।
ঠিক আছে, তারপর দেখব আমরা পরবর্তী কোয়েশ্চেনটা। তাছাড়া এখানে দেখো একটা অ্যামমিটারের রিয়েল ইমেজ তোমাদের জন্য অ্যাড করেছি, আশা করি তোমরা দেখেছো বাস্তবে এরকম ইমেজ। ঠিক আছে, তো ল্যাবে চলে গেলেও তোমরা এটা দেখতে পারবে। এখন দেখব আমরা একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ অ্যাকচুয়ালি কিভাবে ফ্লো করে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, ইলেকট্রনটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটা সম্পর্কে আমরা দেখব। তো দেখো, প্রথমত আমরা এখানে দুইটা বিকার নিয়ে নিয়েছি, একটাকে ধরে নেব এ বিকার, অপরটাকে ধরে নেব বি বিকার। ওকে, তো এখন দেখো আমরা এ বিকারে জল নিয়ে নিয়েছি এতটুকু, বি বিকারেও এতটুকু জল নিয়ে নিয়েছি সমান লেভেলের। তো তোমরা কি বলতে পারবে যে এ বিকার থেকে বি বিকারে জল কি যাবে? তো এই ক্ষেত্রে তো জল যাবে না, কারণ দুইটা বিকারেই কি রয়েছে, সমান পরিমাণ জল রয়েছে। তো নাই এ বিকার থেকে বি বিকারে জল যাবে, না বি বিকার থেকে এ বিকারে জল যাবে। তো একটা কন্ডাক্টর অথবা তড়িৎ পরিবাহীর মধ্যে যে এই মুক্ত ইলেকট্রনগুলি থাকে, সেগুলো কি করে মুক্তভাবে পরিবাহিত হয়, এটা এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। তো এটাকে আমরা একটা প্রপার ডাইরেকশন দেওয়ার জন্য কি করব? তো একটা প্রপার ডাইরেকশন দেওয়ার জন্য এখানে কি করতে হবে, আমাদের পার্থক্য তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পার্থক্য। তো দেখো আমরা যদি এখানে কি করে নেই, এই লেভেলটাকে চেঞ্জ করে নেই ওয়াটারের। ঠিক আছে, তো ওয়াটারের লেভেলটাকে চেঞ্জ করে নিলে কি হবে, এখানে ধরে নাও আমরা এবার এই জলটাকে এখান অব্দি নিয়েছি, এই লেভেল অব্দি নিয়েছি। এখন দেখো এ বিকার থেকে জল কি করবে, বি বিকারে ট্রাভেল করবে। কারণ হচ্ছে কি, এ বিকারে বেশি জল রয়েছে, তো বেশি জলটা কি করবে, এখানে চাপ ক্রিয়েট করবে, করে বি বিকারে চলে আসবে এবং দুইটার লেভেলকে কি করবে, ইকুয়াল করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমরা কি করেছি, ডিফারেন্স তৈরি করে নিয়েছি, যার কারণে এ বিকার থেকে বি বিকারে জল ট্রাভেল করছে। তো ঠিক একই রকম ভাবে এখানেও কি করতে হবে, আমাদের পার্থক্য তৈরি করতে হবে, যাতে করে ইলেকট্রনগুলি একই ডাইরেকশনে ফ্লো করতে পারে। তো চলো একবার দেখে নেই কিভাবে আমরা বিকারটিতে ডিফারেন্স ক্রিয়েট করব। ওকে, তো বিকারটিতে নয়, সরি, তড়িৎ পরিবাহীতে। তো এই তড়িৎ পরিবাহীতে দেখো আমরা একটা কি করে নিলাম, ব্যাটারি যুক্ত করে নিয়েছি। তো ব্যাটারিটা যুক্ত করাতে কি হয়েছে দেখো, এখানে ইলেকট্রন তো কি থাকে, নেগেটিভ চার্জে থাকে। তো নেগেটিভ চার্জ কি করবে, পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্ট করবে। তোমরা সবাই জানো বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে, এবং সম আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। ওকে, তো এক্ষেত্রে দেখো ইলেকট্রন তো থাকবে কি, নেগেটিভ আধানে, তো এটা পজিটিভ আধানের দিকে কি হবে, অ্যাট্রাক্ট হবে, অর্থাৎ এটা এদিকে ফ্লো করার চেষ্টা করবে ইলেকট্রনগুলি। আর এ পাশে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেগেটিভ আধানই, হ্যাঁ, আর এটাও নেগেটিভ আধান, যেহেতু ইলেকট্রন তো নেগেটিভ আধানে থাকছে। তো এখানে নেগেটিভ নেগেটিভকে কি করবে, আবার বিকর্ষণ করবে, একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। তো এটা কি করবে, এটাকে দূরে সরিয়ে দেবে। তো এখান থেকে কি করা হচ্ছে, পুশ করা হচ্ছে, আর এটা এদিকে ট্রাভেল করছে, আবার এদিকে কি করা হচ্ছে, আকর্ষণ করা হচ্ছে। এইভাবেই দেখো তড়িৎটা পরিবাহিত হয়। তো মূলত আমরা কি করেছি দেখো, ব্যাটারিটা যুক্ত করে এখানে একটা বিভব পার্থক্য বা বিভব প্রভেদ সৃষ্টি করেছি, যার কারণে ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ফ্লো করতে পারছে, চলাচল করতে পারছে। তো বিভব প্রভেদটা কি, সেটা আমরা পরবর্তী পেজে আলোচনা করব। চলো দেখে নেই পরবর্তী পেজে। তো দেখো এখন আমরা বিভব প্রভেদ সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হলো পটেনশিয়াল ডিফারেন্স। এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় বিভব প্রভেদ। ওকে, তো বিভব প্রভেদকে আমরা কিভাবে প্রকাশ করব, কার্য বাই আধান। কার্যকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, আর আধানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তো বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা। ওকে, তো ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ লিখতে পারবো। ওকে, এখান থেকে একটা ফর্মুলা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাছাড়া দেখো বিভব প্রভেদের একক হচ্ছে কি, ভোল্ট। ওকে, বিভব প্রভেদের একক ভোল্ট। এটা এমসিকিউ কোয়েকশনও আসতে পারে, শর্ট কোয়েকশনও আসতে পারে, তোমরা এটা ভালো করে দেখে নেবে। তো এখন দেখবো আমরা এক ভোল্ট কথার অর্থ কি। ওকে, তো এক কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, ঠিক আছে,
এক কুলম্ব ধনাত্মক আধানকে এক জায়গা থেকে বা এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভবকে আমরা বলবো কি 1 ভোল্ট। ওকে, যতটুকু বিভব সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা কি 1 ভোল্ট। তাছাড়া ভোল্ট এর সাহায্যে তড়িৎ কোষ বা ব্যাটারিকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এটা পরিচালনা করা হয় কিসের সাহায্যে? ভোল্টের সাহায্যে। একটা ব্যাটারির তুমি যদি লেভেল এক্সপ্রেস করতে চাও তাহলে 1.5 ভোল্ট অথবা 6 ভোল্ট এরকম আমরা ভোল্ট দ্বারা প্রকাশ করি ব্যাটারির ক্যাপাসিটিটাকে। তাছাড়া দেখো ভোল্ট মিটারের সাহায্যে কি করা হয়? বিভব পরিমাপ করা হয়, বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে। তো পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব ভোল্ট মিটারটা অ্যাকচুয়ালি কি। তো এখন দেখবো আমরা ভোল্ট মিটার সম্পর্কে। তো দেখো ভোল্ট মিটার এক্ষেত্রে রোধ কি হয়? উচ্চ মানের হয়, কিন্তু এম মিটারে আমরা কি দেখেছিলাম? এম মিটারে দেখেছিলাম আমরা রোধটা কি হয়? নিম্ন মানের হয়। ঠিক আছে, তো এখানে একটা ডিফারেন্সিয়াল ক্রিয়েট হয়ে গেছে। এম মিটারে রোধ কি হয়? নিম্ন মানের হয়, কিন্তু ভোল্ট মিটারে রোধ কি হয়? উচ্চ মানের হয়। তাছাড়া দেখো এটি সর্বদা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। ওকে, তো দেখো আমরা এখানে কি করেছি? সমান্তরাল সমবায়ে যুক্ত করে নিয়েছি ভোল্ট মিটারটাকে। এবং এটাও লক্ষ্য রাখতে হবে ব্যাটারির পজিটিভ সাইডের সাথে কি করতে হবে? ভোল্ট মিটারের পজিটিভকে কানেক্ট করতে হবে, নেগেটিভের সাথে কি করতে হবে? নেগেটিভকে কানেক্ট করতে হবে। ক্লিয়ার সবাই? তারপর দেখব এক্ষেত্রে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রভাবিত হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহটা কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করবে। ঠিক আছে, তারপর দেখব আমরা পরবর্তী স্লাইডে কি রয়েছে। তো এখন আমরা আলোচনা করব ওহম এর সূত্রের ব্যাখ্যাটা। ঠিক আছে, তো একটা খুব সহজ এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা ওহমের সূত্রটাকে আগে ব্যাখ্যা করব, বুঝবো। ঠিক আছে, তো দেখো আমরা এখানে দুইটা শর্ত নিয়েছি, শর্ত এ এবং শর্ত বি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা জার নিয়েছি এবং এ পাশেও দুইটা জার নিয়েছি। এখানে একটা পাইপ দিয়ে যুক্ত করে নিয়েছি এবং এ পাশেও একটা পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে দুটা কন্টেইনারকে। এখন দেখো আমরা কি করব, এক্ষেত্রে এই কন্টেনারটাকে এতটুক জল দিয়ে ভর্তি করলাম এবং এটাকে এতটুক জল দিয়ে ভর্তি করলাম। তো অবভিয়াসলি জলের যেহেতু পার্থক্য রয়েছে দুটাতে, তাই এখান থেকে এখানে ওয়াটার ফ্লো করবে। ঠিক আছে, যাবে এই পাইপ দিয়ে এই কন্টেক্টরে। ঠিক আছে, তো এখানেও দেখো সেম ভাবে করছি আমরা। এখানে জল ভর্তি করে নিয়েছি এতটুকু, আর এটাতে জল ভর্তি করছি আমরা এতটুকু। তো এই ক্ষেত্রেও সেম, এই জার থেকে এই জারে জল যাবে। ওকে, তো তোমরা বলো কোন ক্ষেত্রে জলটা দ্রুত বেগে এই পাশ থেকে ও পাশে যাবে? তো অবভিয়াসলি বি শর্তের মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে এ শর্তের মধ্যে ডিফারেন্সটা কত রয়েছে? ওয়াটার লেভেলের এতটুকু, আর বিতে রয়েছে এতটুকু। দেখতে পাচ্ছ তোমরা? তো বিতে যেহেতু ডিফারেন্স বেশি রয়েছে, তাই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে জলটা এই জার থেকে এই জারে যাওয়ার জন্য জলের ব্যাগটা এক্ষেত্রে বেশি থাকবে। ঠিক আছে, তো সেম ভাবে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো বিভব প্রভেদ যদি বাড়ে তাহলে প্রবাহ মাত্রাও কি হবে? বাড়বে। তাছাড়া বিভব প্রভেদ কমলে প্রবাহ মাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জলের লেভেলের পার্থক্য যদি এখানে কম, তাই এখানে স্পিডটাও কম। আর এখানে জলের লেভেলের পার্থক্যটা অনেক বেশি, তো স্পিডটাও কি থাকবে? বেশিই থাকবে। ঠিক আছে, তো বি এবং আই এর একটা আমরা ফর্মুলা লিখতে পারি। কি লিখতে পারি? দেখো, ভি সমানুপাতিক আই, অর্থাৎ বির মান বৃদ্ধি পেলে আয়ের মানও কি হবে? বৃদ্ধি পাবে, এবং বি এর মান কমে গেলে আয়ের মানও কি হবে? হ্রাস পাবে। তো দেখো এখানে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা উঠিয়ে নেই, একটা ইকুয়েশন তৈরি করতে চাই, তাহলে ভি ইকুয়াল টু লিখে নিলাম আর লিখবো আই। ঠিক আছে, তো যেহেতু সমানুপাতিক থেকে ইকুয়াল টুতে চলে এসেছি, তাই এখানে কি করতে হবে? একটা ধ্রুবক ইউজ করতে হবে। তো ধ্রুবক আমরা কি ইউজ করছি? আর। আর মানে হচ্ছে কি? রোধ। ওকে, রেজিস্ট্যান্স। ওকে, তো এইভাবেই আমাদের ওহমের সূত্র থেকে চলে আসে কি? একটা ফর্মুলা ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, তারপর পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব ওহমের সূত্রটাকে নিয়ে, কিভাবে সূত্রটা হয়। ওকে, তো দেখো
ওহমস ল অথবা ওহমের সূত্রটা কি বলেছে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের কি হবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, ধরে নিই এই একটা তার রয়েছে, তো এই তারের যে মেটালটা ইউজ করা হয়েছে, যেটা এটা যদি অপরিবর্তিত থাকে এবং এক্ষেত্রে যে টেম্পারেচারটা থাকছে, উষ্ণতাটা, সেটা যদি কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, তাহলে এই প্রান্তে বিভব প্রভেদ বাড়লে ওই প্রান্তে প্রবাহ মাত্রাও কি হবে, বাড়বে। বিভব প্রভেদ যদি কম হয় তাহলে প্রবাহ মাত্রাও কি হবে, কম হবে। ওকে, তো এটা তো আমরা আগের পেজে আলোচনা করেছি, ভি ইকুয়াল টু ভি প্রপোর্শনাল টু আই, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, এখন দেখব আমরা গ্রাফিক্যালি যে ওহমের সূত্রটা সেটা কিরকম হবে। তো দেখো, এক্স অ্যাক্সিসে আমরা প্রবাহ মাত্রা আই কে নিয়ে নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে ভি অর্থাৎ বিভব প্রভেদকে নিয়ে নিয়েছি। তো এক্ষেত্রে প্রবাহ মাত্রা বাড়লে বিভবও বাড়বে, প্রবাহ মাত্রা কমলে কি হবে, বিভবও কমে যাবে। তাই এক্ষেত্রে যে আমাদের গ্রাফটা হবে এটা এক্স্যাক্টলি ইকুয়াল হবে, একদম স্ট্রেট হবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ দুইটা সমানুপাতিক রয়েছে, বাড়লে বাড়বে কমলে কমবে, তাই লাইনটা কি হবে, একদম স্ট্রেট হবে। ওকে, তারপর দেখব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা রোধ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো রোধ আমরা অনেকবারই দেখেছি, আগেও দেখেছি রোধ, ভোল্ট মিটারও দেখেছি, অ্যামমিটারও দেখেছি, রোধ বেশি কম। তো এখন আমরা রোধটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, ওকে, তাকেই বলা হয় কি, রোধ। ওকে, একটা সিম্পল উদাহরণের সাহায্যে বুঝে নেই। ধরো এটা একটা ওয়াটার পাইপ। ওকে, তো ওয়াটার পাইপের মধ্যে কি হয়, যদি আমরা এখানে প্রেসার ক্রিয়েট করি, চাপ দিই, তাহলে কি হবে, এটা একটু চেপে যাবে, যার কারণে জলটা আগে যেভাবে ফ্লো হচ্ছিল সেভাবে ফ্লো হবে না। ঠিক আছে, ফলে কি হবে, জলটা যাওয়ার সময় এখানে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে। তো সেম ভাবে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন তারের ভিতরে যে উপাদানগুলি থাকে, এর অণুগুলি কি করে, কারেন্টটাকে ফ্লো হতে বাধা প্রদান করে। সেই বাধাটাকেই আমরা বলবো কি, রোধ। এই বাধাটাকেই বলবো আমরা রোধ। রোধকে কি করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখবো আমরা রোধের এককটা কি হবে। রোধের এসআই একক হচ্ছে কি, ওহম। একে এই সাইনও লেখা হয়। ওকে, এইভাবেও লিখতে পারো সাইনটা প্রয়োগ করে। ঠিক আছে, তারপর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, যেটা হলো রিউস্টেট। ওকে, তো রিউস্টেট অ্যাকচুয়ালি কি এবং এটা কোন সময় আমাদের প্রয়োজন হয় সেটাও আমরা জানবো। ওকে, তো যে যন্ত্রের সাহায্যে রোধকে, ওকে, ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করা হয়, তো তাকেই বলা হয় রিউস্টেট। যে যন্ত্রটা ইউজ করে রোধকে আমরা বাড়াতেও পারি কমাতেও পারি, এগুলি করে কি করা হয়, প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা, সেটাকেই বলা হয় কি, রিওস্টেট। ওই যন্ত্রটাকে, এটা তোমরা ইজিলি ল্যাবে দেখে নেবে, ফিজিক্স ল্যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে কি, এই যে রিওস্টেটটা সেটা ব্যবহার করব কোন সময় আমরা। ধরে নাও আমার কাছে একটা 5 ভোল্ট এর ব্যাটারি রয়েছে। ওকে, তো এই ব্যাটারিটা দিয়ে আমি একটা বাল্ব জ্বালাতে যাচ্ছি। ঠিক আছে, তো বাল্বটাকে আমরা জ্বালাবো। তো এই বাল্বটা যে রয়েছে, বাল্বটার শেপটা অ্যাকচুয়ালি অনেক খারাপই হয়েছে। ঠিক আছে, এটা নতুন করে এঁকে নিচ্ছি, এটা একটা বাল্ব। ঠিক আছে, তো এই বাল্বটাকে জ্বালাবো আমরা। ওকে, তো এই বাল্বের ধরে নাও হাইয়েস্ট পাওয়ার অফ ক্যাপাসিটি হচ্ছে 3 ভোল্ট। ওকে, 3 ভোল্টেজের বেশি যদি এটা দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে এটার যে ফিলামেন্টটা রয়েছে সেটা ছিন্ন হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এখানে মিড পয়েন্টে কি করব, আমরা একটা যন্ত্র ইউজ করব, যেটার নাম হচ্ছে কি, রিওস্টেট। যেটা দিয়ে আমরা কি করব, রোডটাকে কমিয়ে অথবা বাড়িয়ে প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করব। তো এই ক্ষেত্রে যেহেতু এটার বিভবটা কম রয়েছে, হ্যাঁ, ভোল্টেজটা কম রয়েছে, তাই আমরা এখানে কি করব, কমাবো। ঠিক আছে, কমিয়ে কি করব, প্রবাহ মাত্রাকে এটা চলার মতো নিয়ন্ত্রণ পরিস্থিতিতে নিয়ে আসব। তো এক্ষেত্রে ইউজ করা হয় রিওস্টেটকে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা আলোচনা করব
এক ওহম কি? ওকে, এক ওহম অ্যাকচুয়ালি কি হবে, কোনো পরিবাহীর দুই প্রান্তের, হ্যাঁ, বিভব প্রভেদ 1 ভোল্ট হলে, দুই প্রান্তের বিভব প্রভেদ, একটা পরিবাহীর অবভিয়াসলি দুইটা প্রান্ত থাকবে, তো এটা দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, যদি পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, তবে ওই পরিবাহীতে কি হবে, 1 অ্যাম্পিয়ার রোধ উৎপন্ন, 1 ওহম রোধ উৎপন্ন হবে। ক্লিয়ার সবাই? এটাই হচ্ছে 1 ওহম রোধ। তারপর দেখব পরবর্তী কোয়েকশনগুলো। তো এখন চলে এসেছি আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হলো কি, যেটা হলো পরিবাহীর রোধের নির্ভরশীলতা। তো রোধ নিয়ে তো আমরা অনেকই আলোচনা করেছি, এখন আমরা দেখব কি রোধ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে, ডিপেন্ডস অফ রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট হচ্ছে কি দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা। ঠিক আছে, তো একটা ওয়্যার নিয়ে নিলাম, তার নিয়ে নিলাম, হুম, এবং এই তারের অবভিয়াসলি যে কোনো তারেরই একটু হোক বেশি হোক কম হোক বাধা তো থাকবেই। ঠিক আছে, হুম, তো এটা ডিপেন্ড করে এটার মেটেলের উপর। ঠিক আছে, এটা কি দিয়ে বানানো, অ্যালুমিনিয়ামের তার রয়েছে, কপারের তার রয়েছে, তো আলাদা আলাদা তারের ক্ষেত্রে আলাদা আলাদা রোধ থাকে, বাট রোধ থাকবেই। ওকে, তো দেখো তারটা যত বড় হবে অতটুকু বেশি কারেন্ট ফ্লো করে যেতে হবে, তো অতটুকু কি তো হবে, বেশি রোধ সৃষ্টি হবে। তারটা যদি ছোট হয় তাহলে কি হবে, পট করে কারেন্টটা ফ্লো করে নেবে, খুব দ্রুত চলে যাবে এই প্রান্ত থেকে ও প্রান্তে, তো এক্ষেত্রে রোধটা কি হবে, কম হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছি আমরা যে দৈর্ঘ্য বাড়লে কি হয়ে যায়, রোধ বেড়ে যায়, আর দৈর্ঘ্য কম হলে কি হয়ে যায়, রোধ কমে যায়। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা, লেন্থ। ঠিক আছে, প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, আর। ওকে, তো দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, আবার দৈর্ঘ্য কমলে কি হয়ে যায়, রোধ কমে যায়। ক্লিয়ার সবাই? দিয়ে দিয়েছে আমাদের প্রস্থচ্ছেদের দৈর্ঘ্যের নির্ভরশীলতা। ঠিক আছে, তো দেখো প্রস্থচ্ছেদের উপর রোধটা কিভাবে নির্ভর করে। হুম, প্রস্থচ্ছেদ কথার অর্থ হলো তারটার যে এরিয়াটা রয়েছে এটা। ওকে, তো একটা পাইপ এর সাহায্যে এটাকে বুঝে নেই প্রথমে। ধরো একটা মোটা পাইপ রয়েছে এবং একটা চিকনা পাইপ রয়েছে, সরু পাইপ রয়েছে। তো দেখো একই পরিমাণ জল যখন আমরা এই সরু পাইপটা দিয়ে প্রবেশ করাবো, তখন কি হবে, এখানে চাপ ক্রিয়েট হবে, বাধা প্রয়োগ হবে, কিন্তু সেই পরিমাণ, হ্যাঁ, একই পরিমাণ যখন জলটাকে আমরা মোটা পাইপ দিয়ে পাঠাবো, তখন কি হবে, এটা খুব ইজিলি ফ্লো করতে পারবে, কারণ এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি বেশি, আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি কম। তো একটা জিনিস বুঝতে পেরেছি আমরা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধটা কি হয়ে যাবে, কম হবে, বাধাটা কম হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে এখানে বাধাটা বেশি হবে, অর্থাৎ রোধটা বেশি হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, আর প্রপোর্শনাল টু 1/a। কেন 1/a লিখেছি, কারণ এক্ষেত্রে ব্যস্তানুপাতিক রয়েছে। ওকে, তো ব্যস্তানুপাতিক 1/e হয়। ওকে, তারপর আমরা রোমান নাম্বার 3 দেখব, কি বলেছে দেখো, উপাদানের উপর নির্ভরতা। ওকে, তো এটা তোমাদের আগেও বলেছিলাম আমি, উপাদানের উপর নির্ভর করবে। তো এই তারটা কি অ্যালুমিনিয়ামের তার, নাকি কপারের তার, নাকি নিকেলের তার, তো আলাদা আলাদা তারের ক্ষেত্রে রোধটাও কি হবে, আলাদা আলাদাই হবে। তাই উপাদানের উপর তো অবভিয়াসলি নির্ভর করবে। তাছাড়া আরও রয়েছে উষ্ণতার উপরও নির্ভর করে থাকে। ঠিক আছে, এরকম ভাবে টার্মগুলো রয়েছে। তো এখন দেখো এই দুইটা ফর্মুলাকে আমরা যদি কম্বাইন করে লিখি তাহলে কি লিখতে পারবো, আর প্রপোর্শনাল টু এল আপন এ। ওকে, তো এই সমানুপাতিকটাকে যদি আমরা সরিয়ে নেই তাহলে কি করতে হবে, আমরা ইকুয়াল টু লিখে নেব, এবং সমানুপাতিককে উঠাতে হলে আমাদের একটা ধ্রুবক ইউজ করতে হয়। তো এখানে ধ্রুবক হিসাবে কি ইউজ করব আমরা, র। ওকে, তো আর প্রপোর্শনাল টু র ইন্টু এল বাই এ হয়ে যাবে ফাইনাল ফর্মুলা। ওকে, তো এখান থেকে রোধের আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেছি, আর প্রপোর্শনাল টু র ইন্টু এল, হ্যাঁ, বাই এ। তারপর দেখব পরবর্তী স্লাইডে। তো দেখো পরবর্তী স্লাইডে আমরা দেখব রোধাঙ্ক কাকে বলে, স্পেসিফিক রেজিস্ট্যান্স কি, স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকে কি বলবো, ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলবো। ওকে,
আর রোধাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ওহম সেন্টিমিটার, রোধাঙ্কের এককে এসআই ওহম সেন্টিমিটার বা ওহম মিটার, দুটোটাই লেখা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আর রোধ ওহমকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে, এই সাইনটা ইউজ করে ওহম লিখতে পারি আমরা। তারপর দেখব পরবর্তী স্লাইডে কি রয়েছে। এখন দেখব আমরা রোধাঙ্ক। দেখো, রোধাঙ্কের আরো কিছু তথ্য আমরা পেয়েছি, সেগুলি নিয়ে আলোচনা করছি। এটি হলো ধ্রুবক। রোধাঙ্ক কি? এটা একটা ধ্রুবক। ওকে, তাছাড়া ধাতু বা ধাতু সংকর এ রোধাঙ্ক কি হয়? 10⁻⁻8 থেকে কি হয়? 10⁻⁻6 ওহম মিটার হয়ে থাকে রোধাঙ্কের মানটা। কার ক্ষেত্রে? ধাতু আর ধাতু সংকরের ক্ষেত্রে। অধাতুর রোধাঙ্ক কি হয়? 10⁻12 থেকে 10⁻17 ওহম মিটার হয়ে থাকে। ক্লিয়ার? কপার এবং অ্যালুমিনিয়ামকে তড়িৎ প্রবাহের জন্য ব্যবহার করা হয়, কারণ এদের রোধাঙ্ক অনেক কম হয়। ওকে, কপার আর অ্যালুমিনিয়ামকে ইউজ করি আমরা এই জন্যই, কারণ এক্ষেত্রে রোধাঙ্কটা কি হয়? অনেক কম হয়। তারপর দেখব আমরা কি ধাতু সংকরকে ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটার তৈরিতে, কারণ এর রোধাঙ্ক উচ্চ মানের হয়, ফলে এটি গলে না। ওকে, ধাতু সংকরকে আমরা ইউজ করব বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রে, কারণ বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রে তোমরা জানো প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাতে না গলে এরকম একটা ধাতু আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তো তাই আমরা ধাতু সংকর ইউজ করব। তারপর দেখব পরবর্তী স্লাইডে কি রয়েছে। এখন দেখব আমরা সমান্তরাল সমবায়। ওকে, তো সমান্তরাল সমবায়কে আমরা এক্সপ্রেস করার জন্য একটা ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি, সার্কিট তৈরি করে নিয়েছি, এবং এখানে কি করেছি? আমরা একটা ব্যাটারি লাগিয়ে নিয়েছি, ফলে এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, প্লাসের সাথে প্লাস ব্যাটারির সাথে লাগাতে হবে। ওকে, আর তিনটা রোধ নিয়ে নিয়েছি, R1, R2 এবং R3, ঠিক আছে। তো R1 রোধের সাথে আমরা যে একটা ভোল্ট মিটার প্রয়োগ করেছি, সেম ভাবে এখানেও একটা ভোল্ট মিটার লাগিয়ে নিতে পারবো, এবং এখানেও একটা ভোল্ট মিটার লাগিয়ে নিতে পারবো। আর এখানে দেখো প্রবাহ মাত্রা রয়েছে কি? I। ওকে, তো এখন দেখো আমরা একটা সমীকরণ তৈরি করব, যেটার সাহায্যে কি হবে? এই তিনটা রোধকে একসাথে সমবায়ে আমরা বের করতে পারবো। সেটার জন্য আমরা কি করব? ধরে নেব এটার ভোল্টেজ হচ্ছে কি V1, এটার ভোল্টেজ V2, আর এটার ভোল্টেজ হচ্ছে V3। ওকে, তো V1 ইকুয়াল টু কি হয়ে যাবে? দেখো এখানে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, আগেই পেয়েছিলাম, এটা ওহমের সূত্র থেকে, V ইকুয়াল টু IR। ওকে, তো V1 ইকুয়াল টু I লিখতে পারবো, আর R হবে কি? R1, এটা হচ্ছে প্রথম রোধের ভোল্টেজ। ওকে, তারপর অ্যাজ ইট ইজ দ্বিতীয় রোধের ভোল্টেজটা কি হয়ে যাবে? V2 ইকুয়াল টু IR2। সেম ভাবে V3 ইকুয়াল টু কি হয়ে যাবে? IR3। ওকে, তো আমরা যদি এই তিনোটার ভোল্টেজকে একসাথে পরিমাপ করি, তাহলে কি লিখবো? তিনোটার ভোল্টেজকে আমরা V ধরে নিলাম, ঠিক আছে। তো V ইকুয়াল টু কি হয়? হ্যাঁ, V1 প্লাস V2 প্লাস V3, তাহলেই তো এই তিনোটার ভোল্টেজ একসাথে আসবে। তো V ইকুয়াল টু কি? V ইকুয়াল টু হচ্ছে গিয়ে IR। ওকে, তো এখানে আমরা কি লিখে নেব? IR ইকুয়াল টু V1। তো V1 কত বেরিয়ে এসেছিল আমাদের? IR1 প্লাস V2 কত রয়েছে? IR2 প্লাস V3 হবে IR3। ওকে, তো দেখো IR লিখে নিলাম, আর প্রত্যেকটাতে দেখো I রয়েছে, তো I কে আমরা কি করব? কমন নিয়ে নেব, তাহলে কি থাকবে? R1 প্লাস R2 প্লাস R3। দেন বোথ সাইড থেকে আমরা কি করব? আর কে ক্যান্সেল করে নেব, তাহলে R ইকুয়াল টু কত থাকবে? R1 প্লাস R2 প্লাস R3। ওকে, যেহেতু এটা শ্রেণী সমবায়ে রয়েছে, শ্রেণীকে কি বলা হয়? সিরিজ। তো আমরা লিখে নেব RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এইভাবে দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, কিভাবে আমরা, হ্যাঁ, যদি কতগুলি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তো সেগুলোকে আমরা একসাথে, হ্যাঁ, কিভাবে বের করব প্রত্যেকটা রোধকে, তো
তো আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 করে বের করতে পারবো। তাছাড়া আমরা এটাকে এভাবেও লিখতে পারি আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 আর এন। মানে আরো যদি অনেকগুলো রোধ থাকে, আমরা তো জাস্ট তিনটা নিয়ে কথা বলেছি তাই তিনটাই লিখেছি, যদি আরো থাকে তাহলে এভাবেও অনেকগুলোই হবে, 4টে 5টে 6টে, কোনো প্রবলেম নেই। নাম্বার আনটিল নাম্বার থাকছে, ঠিক আছে, অনেকগুলো নাম্বারই যুক্ত হতে পারবে। তারপর দেখবো আমরা শ্রেণীর সমবায়টা, সমান্তরাল সমবায়টা। শ্রেণীটা তো দেখেই নিয়েছি আমরা। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো ডায়াগ্রামটা কি রয়েছে। এখানে আমরা প্রত্যেকটা রোধকে দেখো সমান্তরালে যুক্ত করেছি। সমান্তরাল কথার অর্থ এভাবেই তো থাকে নাকি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রোধকে R1 R2 R3 সমান্তরাল ভাবে যুক্ত হয়েছে এবং এই তিনটার জন্য একটা ভোল্টেজই কাজ করবে, ঠিক আছে। এক্ষেত্রে প্রবাহ মাত্রা হয়ে যাবে কি, হ্যাঁ, আই। ওকে, আর এখানে দেখো অ্যামমিটার যুক্ত করে নিয়েছি আমরা, আর এখানে ব্যাটারি রয়েছে আমাদের। প্রবাহ মাত্রা এই সাইড থেকে এদিকে যাচ্ছে, মানে কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো হবে। ফ্লো হয়ে দেখো এখানে যখন কারেন্টটা আসবে, আসার পর সেটা কিছু কারেন্ট এদিকেও যাবে, পাস হবে, এটা দিয়েও পাস হবে, এটা দিয়েও পাস হবে। ওকে, তো এক্ষেত্রে আমরা এই তিনটাকে একসাথে কম্বাইন করে একটা সমীকরণ তৈরি করে নেব, হ্যাঁ, আগেরটার মতোই। তো দেখো এখানে আমরা প্রবাহ মাত্রাকে টার্গেট ধরবো। তো দেখো I1 ধরে নিচ্ছি প্রথমটার প্রবাহ মাত্রা। ওকে, তো ইকুয়াল টু কি লিখতে পারবো, আচ্ছা এই ফর্মুলাটাকে দেখে নাও, V ইকুয়াল টু IR রয়েছে। তো আমরা যদি এটাকে I ইকুয়াল টু রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি লিখতে পারবো, I ইকুয়াল টু লিখতে পারবো আমরা I ইকুয়াল টু V তো রয়েছে এই পাশে, আর এই আরটা এই পাশ থেকে ও পাশে গেলে কি যাবে, ডিভাইডে চলে যাবে, অর্থাৎ I ইকুয়াল টু V আপন R। ওকে, তো সেম ভাবে এখানে I1 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, V বাই R1। V কিন্তু ইকুয়াল থাকবে সবটির ক্ষেত্রে, কারণ তিনটার ক্ষেত্রে আমরা একটাই ভোল্টেজ ইউজ করেছি আমরা, ঠিক আছে। সেম ভাবে I2 ইকুয়াল টু কত লিখে নেব, V বাই R2। I3 ইকুয়াল টু কত লিখতে পারবো, V বাই R3। ওকে, তো এখন আমরা যদি তিনটার প্রবাহ মাত্রাকে একসাথে কম্বাইন করে লিখি তাহলে কি লিখবো, I ইকুয়াল টু I1 প্লাস, হ্যাঁ, I2 প্লাস I3। ওকে, তো I কথার অর্থ কি হয়, I ইকুয়াল টু হয় V বাই R। আমরা এখানে লিখে নেব V আপন R ইকুয়াল টু I1। I1 হচ্ছে গিয়ে V বাই R1 প্লাস I2 কত হয়ে যাবে, V বাই R2 প্লাস I3 কত, V বাই R3। ওকে, তো এখন V বাই R ইকুয়াল টু, এখানে দেখো প্রত্যেকটার উপরে V রয়েছে, তো আমরা V একটা কি করে নেব, কমন নিয়ে নেব, আর তাহলে থাকবে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ওকে, বোথ সাইড থেকে V ক্যান্সেল করে নেব, তাহলে এখানে 1 থাকবে। আলটিমেট আমাদের ফর্মুলাটা হচ্ছে 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ওকে, আর যেহেতু এটা সমান্তরাল সমবায় রয়েছে, এটাকে আমরা ইংরেজিতে বলি প্যারালাল, তাই আমরা এখানে 1 বাই RP লিখবো। ওকে, 1 বাই RP মানে প্যারালাল বুঝিয়ে দেয় আমাদেরকে। ওকে, তারপর তো অ্যাজ ইট ইজ থাকবে। তো এই ক্ষেত্রেও কিন্তু প্লাস দিয়ে আমরা ডট ডট দিয়ে 1 বাই RN পর্যন্ত লিখতে পারবো, মানে আরো যদি রোধ থাকে তাহলে অ্যাজ ইট ইজই যুক্ত হবে তাদের সাথে। ওকে, তারপর চলে যাব পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অরিজিনালি যে শ্রেণী সমবায়ের সার্কিটগুলো কিভাবে যুক্ত থাকে আর সমান্তরাল সমবায় কিভাবে যুক্ত থাকে। তো দেখতে পাচ্ছ এখানে সমান্তরাল সমবায়ে একটা রোধের, হ্যাঁ, শেষ প্রান্ত, এটা হচ্ছে, এটা শেষ প্রান্তের সাথে অপরটার কি করা হচ্ছে, প্রথম প্রান্তকে যুক্ত করা হচ্ছে। এজ ইট ইজ এটা শেষ প্রান্তের সাথে অপরটার প্রথম প্রান্তকে যুক্ত করা হচ্ছে। এই ধরনের সমবায়কেই বলা হয় কি, শ্রেণীর সমবায়। ওকে, আর এই ফর্মুলাটা তো তোমরা দেখেছই। ওকে, তারপর দেখবো আমরা কি সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো এটাকে, ডেফিনেশনটা হয়ে যাবে, কতগুলো রোধকে যদি
এটাকে ধরে নাও R1, R2, ঠিক আছে, R3। কতগুলি রোধকে যদি একটা নির্দিষ্ট বিন্দুর সাথে এবং অপর প্রান্তগুলি অপর একটা নির্দিষ্ট বিন্দুর সাথে যুক্ত করা হয়, তখন তাদেরকে আমরা বলি কি শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর ফর্মুলাটা তো তোমরা দেখেছোই কিভাবে আমরা ব্যাখ্যা করেছি। তো এখন দেখবো আমরা কি সমান্তরাল সমবায়ের সুবিধা। ওকে, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি কি সুবিধা হবে আমাদের, আর শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি কি অসুবিধা হবে আমাদের, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, শ্রেণী সমবায়ে যুক্ত একাধিক বৈদ্যুতিক যন্ত্রের যে কোনো একটি নষ্ট হয়ে গেলে, ঠিক আছে, বর্তনীটি ছিন্ন হয়ে যায়, ফলে বাকি যন্ত্রগুলো আর কাজ করে না। তো তোমরা এটা খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের সাথে, যেটা হলো কি আমাদের যে পূজা টুজাতে আমরা ইউজ করি যে লাইটগুলো থাকে, বিভিন্ন কালারিং ছোট ছোট লাইটগুলো, তো এটার সাথে একটা কি থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। ঠিক আছে, একটার সাথে একটা এইভাবে এইভাবে করে যুক্ত থাকে। তো যদি এই লাইটটা নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীটাকে সে কারেন্ট পাস আউট করতে পারে না, যার কারণে পরেরটাও কাজ করে না। ঠিক আছে, এটা হলো একটা শ্রেণী সমবায়ের অসুবিধা। ওকে, বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ মাত্রা বিভিন্ন মানের হয়। তো এটা তো তোমরা সবাই জানোই, টিভির ক্ষেত্রে একটু বেশি হবে, সাধারণত মোবাইলে ফোনের চার্জারের ক্ষেত্রে একটু কম হবে, তো জিরো পাওয়ারের ভোল্টের ক্ষেত্রে বাল্বের ক্ষেত্রে কম হবে। তো এটাই বলছি যে বিভিন্ন যন্ত্রাংশের ক্ষেত্রে প্রবাহ মাত্রা কি হয়, বিভিন্ন হয়। যন্ত্রগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রতিটি যন্ত্রে প্রয়োজনীয় প্রবাহ মাত্রা না পাওয়ার কারণে কার্যকারিত হয় না। ওকে, কারণ শ্রেণী সমবায়ে যখন আমরা যুক্ত করব, তখন প্রথম তো সে যে কারেন্টটা আছে সেটা কনজিউম করছে, সে ইউজ করছে, তারপরে বাকিটা পরবর্তীটাকে দিয়ে দিচ্ছে। ওকে, তারপর পরবর্তীটাকে দিয়ে দিচ্ছে। তো লাস্টে যদি আমরা টিভিকে রাখছি, তাহলে তো টিভি সঠিকভাবে ভোল্টেজই পাচ্ছে না। ঠিক আছে, তার চলার মতো যে পাওয়ারটা, তড়িৎ প্রবাহ মাত্রাটা, সেটা পাচ্ছে না, যার কারণে সে ভালোভাবে কাজ করতে পারবে না। ওকে, তারপর দেখো, শ্রেণী সমবায় অপেক্ষা সমান্তরাল সমবায় যুক্ত করলে রোধ অনেকটা কি হয়, কম হয়ে যায়, বাধাটা অনেকটা কমে যায়। তো এটাই হলো সমান্তরাল সমবায়ের সুবিধা এবং শ্রেণী সমবায়ের অসুবিধা। ওকে, তারপর দেখব পরবর্তী স্লাইডে কি রয়েছে। এখন আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ হিটিং এফেক্ট অন অফ কারেন্ট। তো কি বলেছে দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীতে কি হবে, তাপের উদ্ভব ঘটবে, অর্থাৎ পরিবাহীটি উত্তপ্ত হয়ে উঠবে, গরম হয়ে উঠবে। একেই বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। সিম্পল, যে কোনো ডিভাইস, টিভি হোক, ফ্যান হোক, ওকে, তো এই ক্ষেত্রে অনেকক্ষণ অবধি যখন এটি চলবে, মানে এটার ক্ষেত্রে তড়িৎ পরিবাহিত হবে, তখন এগুলো কি হয়, গরম হয়ে যায়, ফলে কি হবে, এ থেকে তাপ উৎপন্ন হবে। তো এটা কি বলা হয়, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো দেখো, তাপকে আমরা হিট অর্থাৎ এইচ দিয়ে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আর এটা হয়ে যাবে কি, হিট কার ইকুয়াল আবার শক্তির ইকুয়াল, শক্তি আবার কার ইকুয়াল রয়েছে, কার্যের ইকুয়াল। ওকে, তো এই তিনটাকে আমরা জয়েনিং করে লিখতে পারি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ওকে, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, ডাব্লিউ হচ্ছে কৃতকার্য ডিভাইডেড বাই কিউ। এখন ডাব্লিউ কার ইকুয়ালে রয়েছে, ডাব্লিউ মানে কৃতকার্য, কার ইকুয়াল রয়েছে তাপের ইকুয়াল রয়েছে, তাই ডাব্লিউর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করেছি, আর কিউ তো কিউই রয়েছে। এখন দেখো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হবে, এইচ একে এইচ আর কিউ ইন্টু ভি কত হয়ে যাবে, ভি কিউ। তো এখান থেকে আমরা কি পেয়েছি, তাপের একটা ফর্মুলা পেয়েছি, এইচ ইকুয়াল টু ভি কিউ। ওকে, তারপর দেখো, এখানে আমরা চলে আসব, আধান এর যে ফর্মুলাটা সেটা কি, আই ইকুয়াল টু কিউ বাই টি। ওকে, আই হচ্ছে প্রবাহ মাত্রা, কিউ হচ্ছে আধান, টি হচ্ছে সময়। এখানে যদি আমরা এক ধরে নিয়ে কোনাকুনি গুণ করি, তাহলে কিউ একে কত হয়ে যাবে, কিউ, আর আই ইন্টু টি কত হয়ে যাবে, আইটি। ওকে, তো আমরা কিউ ইকুয়াল টু আইটি লিখতে পারবো যদি আমরা আধানের পরিমাণ বের করতে চাই। তো এখন দেখো, এইচ এইচ ছিল এ পাশে, আর ভি ভি লিখেছি আমরা, কিউর জায়গায় কি লিখেছি, আইটি। ঠিক আছে, তো কিউ কার ইকুয়াল রয়েছে, আইটির ইকুয়াল, তাই আমরা কিউর জায়গায় আইটি লিখে নিয়েছি।
এখান থেকে আমরা আরেকটা কি পেয়েছি, হ্যাঁ, তাপের ফর্মুলা পেয়ে গেছি। তো এখন দেখো এই ফর্মুলাটা কি, ভি ইকুয়াল টু আই আর, তোমরা সবাই জানো এটা হচ্ছে উহমের সূত্র, উহমস ল। তো এখানে কি ছিল, ভি ইকুয়াল টু আই আর। তো দেখো ভির পরিবর্তে আমরা এখানে আই আর লিখে নিয়েছি, আর আইটি তো ছিল, আইটি রয়েছে, তারপর আই ইন্টু আই মাল্টিপ্লাই করে হয়েছে আই স্কোয়ার আর টি। ওকে, তো এখানে আমরা আবার আরেকটা ফর্মুলা পেয়েছি, হ্যাঁ, তাপের আই স্কোয়ার আর টি। ওকে, এইভাবে আমরা সর্বমোট তিনটা ফর্মুলাই পেয়ে গেছি হিট বেরকরণের, তাপ বেরকরণের। তারপর এখানে একটা ছোট্ট টপিক দেখে নেব আমরা, যে একটা পরিবাহীর মধ্যে অসংখ্য কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, এবং মুক্ত ইলেকট্রনগুলি, হ্যাঁ, র্যান্ডমলি চলাচল করে, এদিক ওদিকে চলাচল করে। তো এদের চলাচলকে বা এদের প্রবাহকে একটা নির্দিষ্ট ডাইরেকশন দেওয়ার জন্য আমরা কি করি, এর সাথে একটা ব্যাটারি যুক্ত করে নিই, যাতে করে ব্যাটারি এখানে থাকে পজিটিভ আর এই পাশে থাকে নেগেটিভ। তো ইলেকট্রন মানে কি, নেগেটিভ আধান। তো নেগেটিভ আধানকে কে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ আধানে, অর্থাৎ ইলেকট্রনগুলি কি হবে, এদিকে ফ্লো করবে। অপর পাশে যদি দেখি, এখানে রয়েছে নেগেটিভ আধান, এখানেও নেগেটিভ আধান, নেগেটিভ নেগেটিভকে কি করে, বিকর্ষণ করে। ঠিক আছে, তো বিকর্ষণ করাতে এটা আবার পুশ হচ্ছে এদিকে আসার জন্য। তো আলটিমেটলি ইলেকট্রন কোন দিকে ফ্লো করছে, এই দিকে ফ্লো করছে। ওকে, তারপর দেখে নেব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে খুবই ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেটা হলো জুলের সূত্রাবলী। ওকে, তো জুলার সূত্রগুলি জানার জন্য প্রথমে এক্ষেত্রে যে রাশিগুলি প্রয়োগ হবে সেটি সম্পর্কে আমরা একবার জেনে নেই। এইচ সমান সমান তাপ, আই সমান সমান প্রবাহ মাত্রা, আর সমান সমান রোধ, টি সমান সমান সময়। ওকে, তো এখানে সর্বমোট জুলের তিনটি ফর্মুলা দিয়ে দিয়েছে, প্রথম, তৃতীয়, তৃতীয়। প্রথমটাতে বলেছে কি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে লেখা হয়নি কি কি, আই লেখা হয়েছে, এইচ লেখা হয়েছে, আর আর টি লেখা হয়নি এখানে। তো আমরা এখানে লিখে নেব আর আর টি। তো আর আর টি এক্ষেত্রে কি, কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট কথার অর্থ কি, ধ্রুবক, মানে আই আর আর স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক হবে। বর্গ কেন বলেছি, যেহেতু স্কোয়ার দিয়ে দিয়েছে তাই বর্গ বলে নিয়েছি। ওকে, নেক্সট এখানে কি দিয়েছে, এইচ প্রপোর্শনাল টু আর, তাহলে আই আর টি এর ক্ষেত্রে কি হবে, কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট কথার অর্থ ধ্রুবক। তো এক্ষেত্রে আমরা কি বলবো, দেখো আই এবং টি মানে প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ কি হয়ে যাবে, রোধের সমানুপাতিক হয়ে যাবে। অনুরূপভাবে এখানে টি রয়েছে, তাহলে আই আর আর কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো কি হবে, এইচ প্রপোর্শনাল টু টি হবে। কথার অর্থ, প্রবাহ মাত্রা এবং রোধ সমান হলে বা ধ্রুবক হলে কি হবে, কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক হবে। ওকে, এইভাবে আমরা তিনটা ফর্মুলাকে ডিসকাস করে নিয়েছি। তো তারপর চলে যাব পরবর্তী স্লাইডে, কি রয়েছে দেখে নেব একবার। পরবর্তী স্লাইডে রয়েছে, দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ, মানে তাপকে ব্যবহার করে কোন কোন যন্ত্রাংশে কাজে লাগিয়ে সেগুলো তৈরি করা হয়। তো দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাম্য, অর্থাৎ ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে, বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রে তাপকেই ম্যানুয়ালি ইউজ করা হয়, বৈদ্যুতিক ইস্ত্রি সবকিছু তাপই হয় এটার মেন। হ্যাঁ, বৈদ্যুতিক ফিউজটা যদি উত্তপ্ত না হয় তাহলে তো আলো দেবে না, ঠিক না। আর তাপ অবাঞ্ছিত কিছু যন্ত্রাংশের নাম, মানে তাপ উপস্থিত নয় কিছু যন্ত্রাংশের নাম হয়েছে কম্পিউটার, ফ্রিজ, টিভি। ওকে, এক্ষেত্রে তাপ উৎপাদন না হলেও কি হবে, এটি ম্যানুয়ালি কাজ করবে। এখন চলে যাব বাল্বের ক্ষেত্রে, বৈদ্যুতিক বাল্ব। তো বৈদ্যুতিক বাল্ব তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। এখন তো আমাদের কাছে এলইডি বাল্বই চলে আসে, যার কারণে আমরা অরিজিনাল লুকটা দেখতে পারি না বাল্বের। তো বাল্ব এরকম থাকে, এবং এটার ভিতরে কিটা থাকে, একটা ফিলামেন্ট থাকে। ওকে, এইভাবে করে, এবং এটা গ্লো করছে। তো দেখো বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টটা কোন মেটেল দিয়ে তৈরি করানো থাকে, স্ট্যাংস্টাইন দিয়ে। ওকে, যেটার গলনাঙ্ক প্রায় কত, 3380 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই ক্ষুদ্র মানের তাপ উৎপাদন হওয়ার জন্য অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হয়। মানে একটা বাল্ব ধরো 100 ওয়াটের বাল্বও যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে কতটুকুই বা তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো এই তাপের জন্য কি হয়, প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন, হ্যাঁ, শক্তি ব্যয় হয়ে যায় আমাদের।
ঠিক আছে। এর তুলনায় যদি আমরা এখানে 20 ওয়ার্ডের একটা বাল্ব লাগিয়ে নিই যেটা এলইডি হবে, সেটার ক্ষেত্রে অধিক কি হবে, তাপ দেবে, এবং এই ক্ষেত্রে কি হবে, লেস পাওয়ার। ওকে, পাওয়ারটা কি হবে, অনেক কম কনজিউম হবে। ঠিক আছে। তারপর দেখব কি বলেছে, এটি নাইট্রোজেন এবং আর্গন গ্যাস দ্বারা পূর্ণ থাকে। তো বাল্বটা যে থাকে এটার ভিতরে কি থাকে, নাইট্রোজেন এবং আর্গন পূর্ণ থাকবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো প্রত্যেকটা টপিককে। এখন চলে যাব পরবর্তী স্লাইডে। আমরা তো কি দিয়েছে দেখো, বৈদ্যুতিক ফিউজ। তো তোমাদের দেখিয়েছিলাম এই যে বাল্বটা ছিল, ঠিক আছে, তো বাল্বের মধ্যে কি ছিল, একটা ফিউজ ছিল, ঠিক না। তো এই ফিউজটাকে বলা হয়েছে কি, বৈদ্যুতিক ফিউজ। ওকে, তো বাড়িতেই, হ্যাঁ, বাড়িতে বৈদ্যুতিক ফিউজ কেন আমরা প্রয়োগ করি, এখন তো দেখো এমসিবি চলে এসেছে, ঠিক আছে, মিউচুয়াল কারেন্ট ব্রেকার চলে এসেছে, যেটা আপনি নিজে থেকে কি করে কারেন্টকে ব্রেক করে দেয় যদি কারেন্টের মধ্যে, লাইনের মধ্যে ওভারলোড হয়ে থাকে কোনো জায়গাতে। তো বৈদ্যুতিক ফিউজটা আমরা একবার দেখে নেব। বাড়িতে তড়িৎ বর্তনী লাইনকে নিরাপদ রাখার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট, মানে একদম পট করে যাতে গলে যায় এরকম একটা পাতলা তারকে সংকর ধাতু নির্মিত উচ্চ রোধের যে সরু, ওকে শুরু হবে না, এটা হবে শুরু, তার সংযুক্ত করা হয়, যা নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ পরিবাহিত হলে নিজে থেকে এটা গলে গিয়ে তড়িৎ বর্তনীকে ছিন্ন করে দেয়, অর্থাৎ লাইনকে আর পাস হতে দেয় না এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তাকেই বলা হয় কি, ফিউজ। ওকে, তো আমরা এটা ডায়াগ্রামিকে একবার বুঝে নেই। তো ফিউজটা ধরে নাও এরকম থাকছে। ওকে, হুম, তো এখানে কি থাকবে, একটা তার থাকবে। ওকে, তো এখান থেকে লাইন চলে আসছে, এখান থেকে মেইন লাইন চলে আসছে। কোনো কারণে যদি এখান থেকে অধিক পরিমাণে লাইন চলে আসে তাহলে কি হবে, এই তারটা ব্রেক হয়ে যাবে। ওকে, এখান থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে এখানে আর তড়িৎ প্রবাহ কন্টিনিউয়াসলি হবে না। তো এটা বন্ধ হয়ে গেলে কি হবে, অধিক তাপটা গিয়ে তোমার ঘরের যে অ্যাপ্লিকেন্স গুলো রয়েছে, টিভি, ফ্রিজ এক্সেট্রা, সেগুলোকে আর নষ্ট করবে না। তো এটাই হচ্ছে কি, ফিউজ। ওকে, কিন্তু বর্তমানে কি করা হয়, ম্যাক্সিমাম টাইমে এমসিবি প্রয়োগ করা হয়, ঠিক আছে, যাতে করে আরো উন্নত মানের প্রযুক্তি ইউজ করে বাড়িঘরকে নিরাপদ করা যায়। এখন দেখবো আমরা কি, ফিউজ তারের গলনাঙ্ক সাধারণত খুব কম হয়। ওকে, ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়, এর রোধ খুব বেশি হয়। ঠিক আছে, ফিউজ তার সাধারণত সংকর ধাতু দিয়ে নির্মিত হয়, দ্বারা তৈরি হয়। তো ফিউজ তারের যে সংকর ধাতুটা, সংকর ধাতু কথার অর্থ তোমরা সবাই আশা করি বুঝো। সংকর ধাতু মানে একাধিক ধাতুর সংমিশ্রণে তৈরি হয় সেটা। তো সংকর ধাতুতে কি কি রয়েছে, এটাতে টিন ও সিসা রয়েছে। অনেক সময় কোয়েকশনে চলে আসে যে ফিউজ নির্মিত সংকর ধাতুতে কি কি ধাতু উপস্থিত রয়েছে, তখন তোমরা টিন ও সিসা বলবে। ওকে, তারপর দেখব পরবর্তী স্লাইডে কি রয়েছে, বৈদ্যুতিক ক্ষমতা। ওকে, তো কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালু রাখতে হলে তড়িৎ উৎস থেকে কিছুটা শক্তি ব্যয় করতে হয়, ঠিক না। তো তড়িৎ শক্তি হলো বৈদ্যুতিক শক্তি, তড়িৎ শক্তিকে বলা হয় কি, বৈদ্যুতিক শক্তি। ওকে, তাছাড়া এখানে আমরা ই ইকুয়াল টু এনার্জি ইকুয়াল টু হিট ধরতে পারবো, কারণ এনার্জি মানে একটা পাওয়ারকেই বোঝায় এবং হিটকেও কি বোঝায়, একটা পাওয়ারই বোঝায়। ওকে, তাছাড়া দেখো আরো কিছু তথ্য লিখে নিয়েছি আমি এখানে। ভি ইকুয়াল টু আই আর, যেটা তোমরা অনেক আগে থেকে দেখছো, ওহমের সূত্র। এটাকে যদি আই ইকুয়াল টু রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, আই ইকুয়াল টু ভি বাই আর। ওকে, তো এইচ ইকুয়াল টু কি, এইচ ইকুয়াল টু ভি আই টি, এটাও আমরা আগেই প্রুভ করেছিলাম আগের স্লাইডে। এইচ প্রো ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটাও আগে প্রুভ করেছি, ঠিক না। তো এখন দেখো বৈদ্যুতিক শক্তির এসআই একক কি হয়ে যাবে, জুল। ওকে, শক্তির একক অলওয়েজ কি হয়, জুল হয়, তোমরা সবাই জানো। বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। পি ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু বাই সময়, অর্থাৎ ই বাই টি। ওকে, হ্যাঁ, কৃতকার্য মানে এনার্জিকে বোঝাচ্ছে, ডিভাইডেড বাই কি, তার টাইম হয়ে যাবে। তো পি ইকুয়াল টু ই, ই ইকুয়াল টু কি হয়ে যায়, এইচ। ওকে, ই ইকুয়াল টু এইচ, এবং এইচ ইকুয়াল টু আবার কি লিখতে পারি আমরা, ভিআইটি। এখানে ভিআইটি কোথায় থেকে এসেছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, বাই টি এসেছে। তো এখানে টি টি কেটে নিলে কি হবে, আই
ভি আই থাকছে। ওকে, তো আমরা একটা ইকুয়েশন পেয়েছি কি পি ইকুয়াল টু ভি আই। তো পাওয়ার ইকুয়াল টু, হ্যাঁ, বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা হবে একটা ইকুয়েশন পি বের করার জন্য। তাছাড়া পি ইকুয়াল টু কি লিখতে পারি, হ্যাঁ, পি ইকুয়াল টু কি ছিল, এইচ। ওকে, তো পি ইকুয়াল টু ছিল এইচ বাই টি। ওকে, তো এইচ ইকুয়াল টু আবার কি হয়, এইচ ইকুয়াল টু তো এটাও হয় আই স্কোয়ার আর টি। তো এখানে এটাই ইউজ করা হয়েছে, পি ইকুয়াল টু এইচ এর পজিশনে আই স্কোয়ার আর টি লেখা হয়েছে। বাই তো টি রয়েছে আগে থেকে, টি টি ক্যান্সেল করে দিলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তো পির আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেছি পাওয়ার বের করার জন্য। তো এগুলি তোমরা মনে রাখবে, কারণ নিউমেরিক্যাল যখন করব আমরা সেক্ষেত্রে কাজে লাগবে। আর নিউমেরিক্যাল সলিউশনগুলি তো আমি বলেছি পিডিএফ এ দিয়ে দেবো, তোমরা সবাই চেক আউট করে নেবে একবার, ঠিক আছে। তো এখন চলে যাব আমরা লাস্ট স্লাইডে আমাদের আজকের, এবং এই চ্যাপ্টারের লাস্ট স্লাইড রয়েছে। কি বলেছে দেখো, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক ব্যবহারিক এককটা কি হয়ে যাবে, বিওটি, ঠিক আছে, বোর্ড। ওকে, তো এটার ফুল ফর্ম হয়ে যাবে বোর্ড অফ ট্রেড ইউনিট। ক্লিয়ার সবাই? এটাতেই আগে কি করা হতো, তড়িৎ শক্তিকে পরিমাপ করা হতো, অর্থাৎ বৈদ্যুতিক বিলিং করা হতো বিওটি এককে। কিন্তু বর্তমানে কি করা হয়, কেডব্লিউএইচ, কিলোওয়াট পার আওয়ার এককে করা হয়। তো 1 কিলোওয়াট পার আওয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, ইকুয়াল টু কত হয়, 1 ইউনিট। ওকে, তো তোমাদের বিলিং যে হয় কারেন্টের বিলিং, তো এখানে যদি 1 কিলোওয়াট ইকুয়াল টু লেখা থাকে তাহলে এটা কার ইকুয়াল হয়ে যাবে, 1 ইউনিটের। তো আমরা যে বিদ্যুতিক বিলিংটি করে থাকি, বা বিদ্যুতিক বিলিং এর যে চার্জটা আমরা পে করে থাকি, যেটা 7.50 রুপিস পার ইউনিট হয়ে থাকে। তো ইউনিটটা এইভাবে বের করে আমরা মাল্টিপ্লাই করে দিই, তারপর আমাদের অরিজিনাল ভ্যালুটা চলে আসে। ওকে, ক্ষমতার এসআই একক কি হয়ে যায়, ওয়াট, তোমরা সবাই জানো। ওকে, তো সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি ডিসকাস করে নিয়েছি উইথ ডায়াগ্রাম, যতটুকু পেরেছি তোমাদের কাছে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট লাগে, তো অন্যদেরকেও শেয়ার করবে। হ্যাঁ, তো ইনফরমেটিভ লাগলে তোমরা অন্যকেও প্রেফার করতে পারো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর তোমাদের বলে দিই আবারও যে এনসিআরটি সলিউশনগুলি এবং ইনসাইড কোয়েশ্চেনগুলো আমি পিডিএফ এ প্রোভাইড করে দেব, না হলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত, ঠিক না? তো এই জন্য আমি প্রোভাইড করে দেবো। তোমরা অবশ্যই ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গুগল ড্রাইভ থেকে তোমরা সম্পূর্ণ, হ্যাঁ, যে ইনসাইড কোয়েকশন এবং এনসিআরটি সলিউশন রয়েছে, নিউমেরিক্যালস রয়েছে, সবগুলো ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। স্টিল তোমরা নোটও রেডি করতে পারবে সেটা থেকে। খুব ইম্পর্টেন্ট কোয়েকশনই আমি সিলেক্ট করেছি, সবগুলো সিলেক্টিভ কোয়েকশন রয়েছে। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। ওকে।